আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। চট্টগ্রামে চিন্ময় ব্রহ্মচারী ভক্তদের সাথে পুলিশের সংঘর্ষে আইনজীবী নিহত, আহত অর্ধ শতাধিক। বুধবার আদালত বর্জন কর্মসূচি। আইনজীবী হত্যাকাণ্ডের যথাযথ তদন্তে প্রধান উপদেষ্টার নির্দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ষড়যন্ত্র নস্যাতে গণতন্ত্রের ধারা বজায় রাখতে বলেছেন তারেক রহমান। মানুষের প্রত্যাশা অনুযায়ী কর্মীদের তৈরি হওয়ার আহ্বান। শাপলা চত্বরে গণহত্যায় শেখ হাসিনা সহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের অভিযোগ, উপযুক্ত শাস্তির দাবি। এবং অ্যান্টিগা টেস্টে বাংলাদেশকে ২০১ রানে হারিয়ে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের লিড। টাইগারদের দ্বিতীয় ইনিংস ১৩২ রানে শেষ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে বিক্ষোভরত ভক্তদের সঙ্গে পুলিশ ও ছাত্র জনতার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে এক আইনজীবী নিহত এবং অর্ধশত আহত হয়েছে। সে সময় রণক্ষেত্রে পরিণত হয় বন্দরনগরী চট্টগ্রাম। হত্যার প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ডাক দিয়েছে আইনজীবীরা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের তথ্য সহায়তায় এনামুল কবির রূপম জানাচ্ছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নাকচের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সংঘর্ষে জড়ায় তার ভক্তরা। লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। চিন্ময় ভক্তদের ইটপাটকেলের জবাবে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। হাসপাতালে নেয়ার পথে সাইফুল ইসলাম নামে এক আইনজীবীর মৃত্যু হয়। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলছে পুলিশ। সোমবার রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে আটকের পর চিন্ময়ের বিরুদ্ধে চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করা হয় চট্টগ্রামের সিএমএম আদালতে। জামিনে মুক্তি চেয়ে চিন্ময়ের আইনজীবীদের আবেদন নাকচ করে আদালত। ডিভিশনের বিষয়ে সন্তুষ্ট, শুধু জামিনের বিষয়টাতে আমরা সম্পৃক্ত, সেই ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব। চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে তার অনুসারীরা আদালত চত্বর ঘিরে বিক্ষোভ দেখাতে থাকলে তাকে কারাগারে নিতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। এরই এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় চিন্ময় ভক্তরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, চট্টগ্রাম। চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এ হত্যাকাণ্ডের তদন্ত এবং যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধারণ এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি চট্টগ্রামের সব ঝুঁকিপূর্ণ এলাকাসহ বন্দরনগরীতে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন প্রধান উপদেষ্টা।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে নিন্দা জানিয়েছে চট্টগ্রাম আইনজীবী সমিতির নেতারা। বলেছেন ইসকনের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। প্রতিবাদে আগামীকাল সব ধরনের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে চট্টগ্রাম আদালতে। নিহত আলিফের জানাজা শেষে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তারা। পরবর্তীতে মামলায় যাওয়ার ঘোষণা তাদের। আজকে ইসকনের একজন নেতা চিন্ময় মসুদ্দিকে আজকে কোর্ট আনা হয়েছিল। তাকে কোর্ট তোলার পরে আদালত তার জামিন বাতিল করেছেন, নামঞ্জুর করেছেন এবং জেল হাজতে প্রেরণ করেছিলেন। দুর্ভাগ্যবশত তাকে জেলখানা নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার পর কোনো পুলিশ প্রিজন ভ্যানের সাথে ছিল না। ওই ইসকনের দুই-এক তিনেক সমর্থক তারা এই গাড়িকে ঘেরাও করে রেখে দীর্ঘ 4 ঘন্টা 4.5 ঘন্টা কোর্ট বিলিং স্থানে রেখেছেন। দুর্ভাগ্যজনক আজকে কোনো পুলিশ কোর্ট বিলিং প্রিমিসেসে ছিল না। আজকে তারা কোর্ট বিলিংয়ে না থাকা, পুলিশ না থাকার কারণে ইসকনের এই সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করেছেন। আমরা সভা রেখেছি, সবাই আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি আগামীকালকে কোনো কোর্ট হবে না। আমরা কোর্ট সাসপেনশনের জন্য আমরা সিদ্ধান্ত দিয়েছি এবং আমাদের এই হত্যাকাণ্ডের জন্য আমরা ভিডিও ফুটেজ থেকে শুরু করে ওদের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আসামি করে আমরা মামলা করব। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে। এমনকি দেশের 2-1টি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে, তারাও একসাথে জড়িত আছে কিনা খতিয়ে দেখতে হবে। এছাড়া সাম্প্রতিক সহিংসতায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও তুলে ধরেন তিনি। বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক 2-1টা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে একটা আলোচনা হয়েছে এবং আমার মনে হয় আলোচনার পরে একটা ফলপ্রসূ আলোচনা এবং এটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে। যেহেতু ছাত্রতা আমাদেরই ভাই, আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে, আমাদেরই বোন, এখন প্রতি আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না। চট্টগ্রামে ইসকনের সদস্যদের হামলায় আইনজীবী নিহতের প্রতিবাদে ইসকনকে নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেছে। রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড় থেকে শুরু করে পল্টন ঘুরে আলরাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়। গত কয়েকদিন যাবত দেখছি রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে স্বাভাবিক করা যাচ্ছে না। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, উনি আসলে কি করে, উনার কাজ কি, আমরা মিডিয়ার মাধ্যমে তার কাছে জানতে চাই। চট্টগ্রামে আদালতে এরকম একটি ঘটনা কিভাবে ঘটে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কেন জোরদার করা হয়নি? দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর আঘাত আসলে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ধর্ম বিবেচনায় নয়, রাষ্ট্রের নাগরিক বিবেচনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পীরগাছা পাউটানা কলেজ চত্বরে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন গ্রুপকে উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন, শহীদ পরিবারের সদস্য এবং অন্যরা। সে সময় তিস্তা চরের শীতার্তদের শীত বস্ত্র দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। বুধবারের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিনে মুক্তি দেয়া না হলে লং মার্চ করে স্বেচ্ছায় কারাবরণ করবে সারা দেশের সনাতনীরা। চিন্ময় ব্রহ্মচারীকে মুক্তি এবং শাহবাগে আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণ জোট নেতারা বলেন, দোষারোপের রাজনীতির মাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হচ্ছে। রাষ্ট্রের উচিত সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়া। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট উল্লেখিত বিক্ষোভ সমাবেশে হামলা ও আহত করার সাথে জড়িতদের অনতিবিলম্বে
আইনের আয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশে অস্থিরতা তৈরিতে ফ্যাসিবাদী সরকারের দুর্নীতির টাকা ব্যবহার হচ্ছে, ভাঙচুর করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এ সময় উপদেষ্টা বলেন, গণমাধ্যমে এক শ্রেণীর দোসর সৃষ্টি হয়েছে, এতে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়ে গেছে, তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে। যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, ফ্যাসিস্ট টেলিভিশন ছিল, তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন, তাদেরকে আমরা সাংবাদিকই মনে করছি না। কিন্তু এর বাইরে যে সাংবাদিকতা, যেটা সত্যিকার অর্থে সাংবাদিক, তাদের কিন্তু আমরা সরকারের সমালোচনা পক্ষে বিপক্ষে আমরা এইভাবে দেখি না। কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমরা মনে হচ্ছে সরকার যে সহযোগিতা বা জনগণ যে জিনিসটা প্রত্যাশা করতেছে সেটা আমরা পাচ্ছি না। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে আগের সরকারের ভূমিকা আছে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয়, সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, এই সরকারের মেয়াদেই সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে। একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 6টি জাহাজ ক্রয় প্রকল্পের ঋণের প্রথম কিস্তির 475 কোটি 25 লাখ টাকার চেক প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। সে সময় মুনাফা অব্যাহত রেখে অন্যদের জন্য উদাহরণ স্থাপনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোর জন্য উদাহরণ বলে উল্লেখ করেন তিনি। সে সময় নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এবং অন্যরাও ছিলেন। 2016 সালে 1457 কোটি টাকার বেশি ব্যয়ে 3টি বাল্ক ক্যারিয়ার সহ 6টি জাহাজ কেনার জন্য ঋণ নেয় বিএসসি। 13 বছর মেয়াদে বিভিন্ন কিস্তিতে ঋণ ও সুদের পরিমাণ হিসেবে সরকারকে টাকা পরিশোধ করার কথা রয়েছে শিপিং কর্পোরেশনের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা টাকা পাচার করেছে, আশপাশের যে দেশগুলো স্বার্থ হাসিল করেছে তারা ষড়যন্ত্র করছে। সিলেটে বিভাগীয় কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেছেন, গণতন্ত্রের ধারা বজায় রাখলে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে থেকে মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের তৈরি করতে হবে। রাহুল রায় জানাচ্ছেন, রাষ্ট্র কাঠামো নির্মাণে 31 দফা বেশ আগেই দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে সেই আলোকে সংস্কার প্রস্তাবও দিয়েছে দলটি। এই 31 দফায় জনসম্পৃক্ত করতে চলছে বিভাগীয় কর্মশালা। সিলেটের বিভাগীয় কর্মশালায় বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা যোগ দিয়েছেন। কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন তিনি। যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, সেটি নিজেদের দেশের স্বার্থের ক্ষেত্রেই হোক, সেটি আন্তর্জাতিকভাবেই হোক, যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে, এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে জনগণের অর্থ সম্পদ লুটতরাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে। আপনাদেরকে সজাগ থাকতে হবে, আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, গণতন্ত্রের পক্ষে সবসময় অবস্থান নিতে নিজেদের প্রস্তুত করতে হবে। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়। মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে, মানুষের চাওয়া অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে, তাহলেই আমরা দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, রাজনীতিবিদদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যারা নির্বাচিত হিসাবে সরকারের দায়িত্বে থাকবে, তাদেরকে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তারা যাতে জনগণকে ভয় পায়,
যাতে তাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ, কাল বাদে পরশু আমাকে জনগণের সামনে যেতে হবে, জবাব দিতে হবে জনগণকে। তখনই কিন্তু রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণ অভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে, তাই সবাইকে ধৈর্য ধরতে হবে। চারদিকে যেসব অরাজকতা শুরু হয়েছে তা নিয়ে জাতি উদ্বিগ্ন। তারেক রহমানের জীবন ও রাজনৈতিক চিন্তা নিয়ে লেখা জয়নুল আবেদিনের লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, চলমান সমস্যা সমাধানের জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকারই সমস্যা সমাধান করতে পারে, কেননা তাদের পেছনে জনসমর্থন থাকে। মির্জা ফখরুল বলেন, সরকারকে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। কিছু সংখ্যক উস্কানিদাতা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করার চেষ্টা করছেন, ধ্বংস করার চেষ্টা করছেন, যেটা কোনো মতেই কোনো সচেতন মানুষের, দেশপ্রেমিক মানুষের মেনে নেওয়া উচিত নয়। আমি অনুরোধ জানাবো সকল সংশ্লিষ্ট সকলকে অনুগ্রহ করে এই ভয়াবহ আত্মহননের কাছ থেকে সরে আসুন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন। আজকে যে সমস্ত আমাদের কোমলমতি বালকেরা, ছাত্ররা, তারা যে সমস্ত কাজ করছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে, ধৈর্য ধরতে হবে। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা ও গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ কয়েকজনের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছেন হেফাজতের নেতারা। হত্যাকাণ্ডের ঘটনায় উপযুক্ত শাস্তির দাবি জানান তারা। অভিযোগ গ্রহণ করে ওই ঘটনা তদন্ত করতে তদন্ত সংস্থায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। 13 দফা দাবিতে 2013 সালের 5ই মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালিয়ে মাদ্রাসা ছাত্র ও পথচারীদের ওপর গণহত্যা চালায় বলে দাবি করেন হেফাজত নেতারা। এটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। আমরা মনে করি যে অভিশাপ থেকে মুক্তির উপায় হলো যে এর যে কুশীলব এবং হত্যাকারী যারা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। হত্যা ও গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে দাখিল করেন হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব। তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ সকল গণহত্যাকারী সবাইকে আমরা এই মামলার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আবেদন পেশ করেছি। অভিযোগ পাওয়ার কথা জানিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানায় প্রসিকিউশন। অভিযোগটা আমরা গ্রহণ করেছি, এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তদন্ত হবে এবং যদি তদন্তের সত্যতা পাওয়া যায় আমরা এখানে মামলা হিসেবে দাখিল করব। এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দাখিল করা হয়েছিল। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা, তাদের অনেকেই এখনো ক্ষত নিয়ে কাতরাচ্ছে হাসপাতালে। বুলেট ও স্প্রিংটারে ক্ষত বিক্ষত হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন আহতরা জানালেন, দেশের জন্য তাদের ত্যাগের বিনিময়ে যেন সত্যিকার অর্থেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন লালা নওশিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় 18 জুলাই গুলিবিদ্ধ হন সিএনজি চালক মোবারক হোসেন। 4 মাস ধরে তিনি চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। স্প্রিন্টারে ক্ষতবিক্ষত বা হাত কবে পুরোপুরি সুস্থ হবে জানা নেই তার। আন্দোলনের ভিতরে আবুল হোটেলের পাশেই ছিলাম, ওই দিক দিয়ে তখন পুলিশে দাওয়া দিছে, দাওয়া দিলে আমরা একটা গলিতে ঢুকে গেছিলাম গা। পরে গলিতে যখন বের হই আপনার তখন গা পুলিশ লুকায় ছিল ওয়ালের সাইডে, তখন গলিতে বাইরনের সাথে সাথে পুলিশের মুখোমুখি হয়ে গেছিলাম। হাত এইভাবে জাগাইছিলাম যে স্যার গুলি করেন না, তারপরও সে গুলি করে দিছে। ঢাকা কটন মিল হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবির 5ই আগস্ট বিকেলে রাজধানীর পোস্তগোলায় বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে অ্যাসিড দগ্ধ হন তিনি। ঝলসানো মুখমণ্ডল আর অচল এক হাত নিয়ে অনিশ্চয়তায় এই কিশোর। শুট করতেছিলাম আন্দোলনের ব্রিজের উপরে, তখন আমার ভিডিও করতে করতে নিচে দেখি পানি,
অ্যাসিড ছিল জানতাম না, পানি ভিডিও করতে করতে আস্তে আস্তে পিছলে পড়ে গেছি পানিতে, বামার দিয়ে উঠতে গিয়ে আবার স্লিপ করে পড়ে গেছি। সুস্থ হবে বলছি ইনশাআল্লাহ, কিন্তু অনেক লেট হবে, কিন্তু ওর ডক্টররা ওর ফেসটা নিয়ে হাতটা খুব চিন্তিত আগের মতো হবে কি। জুলাই গণ অভ্যুত্থানে আহত 66 জন এ পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। এই মুহূর্তে আমাদের আছে 5 জন, এবং সবচেয়ে খুশির খবর হলো প্রত্যেকের কমপ্লিট চিকিৎসা আমরা করে দিয়েছি, মানে তাদের আর কোনো রেসিডুয়াল নাই। অনেকজনের তাদের হয়তো রিহ্যাবিলিটেশন দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে সূচনা হওয়া নতুন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আহতরা যথাযোগ্য সম্মান পাবেন, এমনটাই প্রত্যাশা আহত ও ক্ষতিগ্রস্তদের। যদি স্বৈরাচারের পুনর্বাসন চায় তারা যেন আমাদের খোকন ভাইয়ের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়, আমাদের যে মারা তার বুকের সন্তান হারিয়েছে তারা যেন তাদেরকে ফিরিয়ে দেয়, এবং আমাদের যে ভাইরা চোখ হারিয়েছে, যে ভাইরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারা যেন তাদের জীবনকে ফিরিয়ে দেয়। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। চলে যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা উপেক্ষা করে জরুরি অবস্থায় ব্যবহারে সংরক্ষিত অ্যান্টিবায়োটিকগুলোর অবাধ ব্যবহার চলছে। ল্যান্সেটের গবেষণা প্রবন্ধে হুঁশিয়ার করা হয়েছে, প্রাণ বাঁচানোর শেষ অস্ত্র রিজার্ভ ফোর্সের অ্যান্টিবায়োটিক অকার্যকর হলে কোভিডের চেয়েও কয়েক গুণ বেশি মানুষের মৃত্যু হবে। অ্যান্টিবায়োটিক ব্যবহারে নিজস্ব এবং আলাদা গাইডলাইন জরুরি বলেছেন বিশেষজ্ঞরা। জানাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। যে কোনো ইনফেকশন ও সংক্রমণে আক্রান্তদের চিকিৎসায় প্রচলিত অ্যান্টিবায়োটিক কাজ না করায় বাধ্য হয়ে শেষ চিকিৎসা হিসেবে হাতে গোনা গুটি কয়েক সংরক্ষিত অ্যান্টিবায়োটিক সেবনে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে বহুল ব্যবহারে সংরক্ষিত অ্যান্টিবায়োটিকগুলোও কাজ করছে না, তাই চিকিৎসকরা বলছেন অ্যান্টিবায়োগ্রাম মডেল করে রোগ ও রোগীর ভিন্নতায় অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রত্যেক হাসপাতালেরও নিজস্ব অ্যান্টিবায়োগ্রাম থাকতে হবে, এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু খুবই এসেনশিয়াল প্র্যাকটিস, যেটা আমাদের নাই। আপনি আমাদের কোনো মেডিকেল কলেজ হাসপাতাল বলেন, কোনো জেলা হাসপাতাল বলেন, তাদের কারো নিজস্ব কোনো অ্যান্টিবায়োগ্রাম নাই। সম্প্রতি বিএসএমএমইউ এর বহির্বিভাগ ও অন্তর্বিভাগে আসা রোগীদের ওপর গবেষণায় কোন জীবাণুর বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিক অকার্যকর তা দেখিয়েছে মাইক্রোবায়োলজি বিভাগ। কোন কোন জীবাণুগুলো প্রিডমিনেন্ট এবং তার কোন কোন ঔষধে তারা কার্যকর, কোন কোন ঔষধ দিলে তারা কার্যকর না, এই নলেজটা থাকলে তাদের আউটডোর ট্রিটমেন্টের ক্ষেত্রে, রোগীর ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেহেতু অনেক রোগী কালচার করতে পারে না ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক চয়েসের ক্ষেত্রে তাদেরকে এই গাইডলাইনটা হেল্প করবে। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হওয়ার কারণে সেই ক্ষেত্রে কোন ড্রাগ দিলে এটা কার্যকর হবে সেটাও এই গাইডলাইন থেকে তা ওনারা পাবেন। উপজেলা, জেলা হাসপাতালগুলো বা ইভেন মেডিকেল কলেজগুলো একান্ত ইয়েতে না পড়লে রিজার্ভ গ্রুপে হাত দেওয়াই ঠিক না। তাহলে এটা তখনই সম্ভব হবে যদি তাদের নিজস্ব পলিসি এবং গাইডলাইন থাকে। বিশেষজ্ঞরা বলছেন অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহারে কোন ধরনের ওষুধ প্রতিরোধী জীবাণু দিয়ে রোগের বিস্তার হচ্ছে তা জানা জরুরি। আর এ কারণেই অঞ্চলভেদে প্রতিটি হাসপাতালের জন্য আলাদা অ্যান্টিবায়োগ্রাম মডেল তৈরি করে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিশ্চিত করতে হবে। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। বাংলাদেশের নির্বাচন নিয়ে জামায়াতের অবস্থান তুরস্ক জানতে চেয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সৌজন্য সাক্ষাতের পর সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের নায়েবে আমির জানান, কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকেই তুরস্ক নির্বাচন নিয়ে জানতে চেয়েছে। জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দুদেশের বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়েও কথা হয়। পরে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, সম্পর্ক আরও সম্প্রসারণে কাজ করতে চান তারা। Our relations in different fields, as well as our support to Rohingya refugees in Bangladesh. Also, we exchange views about how we can enhance our bilateral relations in the coming period. নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ।
পাকিস্তানের তেহরিকে ইনসাফ পিটিআই এর ডাকা আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে 6 জন নিহত হয়েছে। এছাড়া সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 100-এরও বেশি পুলিশ। পিটিআই এর বিক্ষোভ কর্মসূচি চলে অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ ঠেকাতে গ্রেফতার করা হয়েছে পিটিআই এর 5 পার্লামেন্ট সদস্য সহ প্রায় 4000 নেতাকর্মীকে। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হওয়ায় নিন্দা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত 13 নভেম্বর ইসলামাবাদে চূড়ান্ত ডাক কর্মসূচি ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রোমান্টিক ঘরানা অবলম্বনে নির্মিত প্রেম কাহিনী নাটকটি বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। অভিনেত্রী আইমান সাদিয়া এবং অভিনেতা সাইদ জামান শাওনের জুটিবদ্ধ নাটকটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল। ভালোবাসার মানুষের হাত ধরে জীবনের শেষ মুহূর্ত কাটানো যায় সেটি দেখানো হয়েছে প্রেম কাহিনী নাটকে। সংবাদের সময় হলো আবারও বিরতির পর যখন ফিরছি তখন থাকছে ফিরে এলাম বিরতির পর। ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কুমিল্লার বুড়িচংয়ের কালিকাপুর এলাকায় অটোরিকশার 7 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। অরক্ষিত লেভেল ক্রসিং এর কারণে ওই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা। তদন্তে 4 সদস্যের প্রতিনিধি দল গঠন করেছে রেলওয়ে বিভাগ। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর আদালতের দেয়া 1 মাসের স্থিতাবস্থায় সন্তোষ জানিয়েছেন সংগঠনের নেতারা। তারা আশা করছেন সড়কে অটোরিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হবে। তবে 30 নভেম্বর সারা দেশে সমাবেশের কর্মসূচি একটি সংগঠন স্থগিত করলেও 4 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ বহাল রেখেছে আরেকটি সংগঠন। শাকের আদনান জানাচ্ছেন। ঢাকা মহানগরীতে ইজি বাইক ও অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশের পর সমাবেশ, সড়ক ও রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচিতে নামেন অটোরিকশা চালকরা। সোমবার হাইকোর্টের আদেশের উপর চেম্বার জজ আদালত 1 মাসের স্থিতাবস্থা দেন। কেউ ওই কিস্তিতে লইছে, কিস্তিওয়ালা কিন্তু কোনোদিন মানবে না যে আমার কিস্তি মাফ করিয়া দেন, এটা দিবে না। অনেক মানুষের অনেক কষ্ট হইব। এই সিঙ্গেলটা যদি না পার করতে দেন তাহলে আমরা মারবো কোন খালি সিঙ্গেল পার হচ্ছে, আমরা তো মেন রাস্তা যাইনি। দাবি আদায়ে 30 নভেম্বর সারা দেশে ডাকা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি থেকে সরে এসেছে অটোরিকশা চালকদের একটি সংগঠন। তবে আরেকটি সংগঠন 4 ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ বহাল রেখেছে। সরকার যদি আন্তরিক হয় তাহলে নীতিমালা এবং আইনগত কাঠামোর ভিতরে এই পরিবহন সেক্টরটাকে নিয়ে আসা বাস্তবিকভাবে সম্ভব এবং আমরা আশা করি যে সরকার ওই উদ্যোগটি নেবেন। হয়রানি, চাঁদাবাজি, রেকারিং যে কাজগুলো হয় সেই ধরনের বিষয়গুলো যতদিন পর্যন্ত নিষ্পত্তি না হবে বা সেই সময় পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। ঢাকায় প্রায় 10 লাখ অটোরিকশা চলাচল করে। এর সঙ্গে যুক্ত রয়েছেন কমপক্ষে 50 লাখ মানুষ। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বিবাদমান কলেজগুলোর মধ্যে নতুন করে সংঘাতের কোনো ঘটনা ঘটেনি আজ। কলেজ প্রাঙ্গণ খোলা থাকলেও শিক্ষা কার্যক্রম কবে শুরু হবে তা অজানা। মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর ঘটনায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি নেই বলে জানিয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। রাজধানীর লক্ষ্মীবাজারে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও যাত্রাবাড়ির মাতুয়াইলে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি সংঘাতে 2টো শিক্ষা প্রতিষ্ঠানই কার্যত লণ্ডভণ্ড। হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনায় 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ। আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা আসলে বলার মতো নয়, বাস্তব এবং সত্য, সেটা অবশ্যই তুলে ধরবেন, এটা আমার প্রত্যাশা। সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা জানিয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার পেছনে তৃতীয় পক্ষের উস্কানি রয়েছে।
আমরা বলছি যে তৃতীয় পক্ষ এখানে উস্কানি দিয়েছে। আমি হচ্ছে পুরা দেশবাসীকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মোল্লা কলেজ থেকে শুরু করে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল কলেজের সকল শিক্ষার্থী ভাই বোনদের বলবো যে হচ্ছে কোনো সংঘাত নয়, আমরা শান্তির মধ্যে থাকতে চাই এবং হচ্ছে কেউ যেন তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডে পা না দেয়, আমরা এটা তাদের স্পষ্টভাবে জানানোর জন্য এসেছি। সংবাদ সম্মেলনে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুকে কেন্দ্র করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে হাসপাতালে হামলা চালানো হয়। এর সুষ্ঠু বিচার দাবি করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। আমরা সত্যি ব্যথিত, চিন্তিত, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে এবং আমি মনে করি এতে করে কলেজের অপরিসীম ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতির হিসাব কিভাবে দিব? সংঘাতের ঘটনায় ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা হয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। ১৯ বছর পরে বাগেরহাটে ফিরে রাজনৈতিক মাঠে থাকার ঘোষণা দিয়েছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিম। মঙ্গলবার খানজাহান আলী মাজার মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। সে সময় তিনি ব্যক্তি উদ্যোগে মেডিকেল কলেজ, হাসপাতাল ও কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণাও দেন। নাগরিক সংবর্ধনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটে নিহত ৬ শহীদের পরিবারকে ১ লাখ টাকা করে ৬ লাখ টাকার চেক হস্তান্তর করেন। আমি শহীদ পরিবারের সকল সদস্যের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং তারা যে ২০ সন্তান জন্ম দিয়েছিল, যে বাপ মা, সেই ২০ সন্তানের প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ইসি সংস্কার করে অতি সত্বর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে বিকেলে রাজধানীর আইডিইবি মিলনায়তনে দাউদকান্দি, তিতাস, মেঘনা ও হোমনা উপজেলায় জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহিদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন ও অন্যরা। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চট্টগ্রামে চিন্ময় ব্রহ্মচারী ভক্তদের সাথে পুলিশের সংঘর্ষে আইনজীবী নিহত, আহত অর্ধশতাধিক। বুধবার আদালত বর্জন কর্মসূচি। আইনজীবী হত্যাকাণ্ডে যথাযথ তদন্তে প্রধান উপদেষ্টার নির্দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ষড়যন্ত্র নস্যাতে গণতন্ত্রের ধারা বজায় রাখতে বলেছেন তারেক রহমান। মানুষের প্রত্যাশা অনুযায়ী কর্মীদের তৈরি হওয়ার আহ্বান। শাপলা চত্বরে গণহত্যায় শেখ হাসিনা সহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের অভিযোগ, উপযুক্ত শাস্তির দাবি। এবং অ্যান্টিগা টেস্টে বাংলাদেশকে ২০১ রানে হারিয়ে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের লিড। টাইগারদের দ্বিতীয় ইনিংস ১৩২ রানে শেষ। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।